28 ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত। সংঘর্ষের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা দাবিতে বিএনপির সমাবেশ। ফ্যাসিবাদী চক্রান্ত রুখতে চান নেতাকর্মীরা। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বাজারে অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। রাজশাহী রংপুরে রাস্তায় আলু ফেলে কৃষকদের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ। সাভারে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত ও যান চলাচল স্বাভাবিক রাখতে অভিযান। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে। দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সংঘর্ষের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ব্যয় বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়। এদিকে উপাচার্যের পদত্যাগ সহ 6টি দাবি পূরণ না হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও কোনো মামলা হয়নি। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যা ঘটেছে তার সম্পূর্ণ তদন্ত হওয়ার আগে কোনো ধরনের কোনো একাডেমিক কার্যক্রম হবে না। গতকাল হামলা হয়েছে, এটার পরে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। তো আমরা চাইছিলাম যে প্রশাসন আরো বেশি ভূমিকা পালন করবে, আরো তাড়াতাড়ি আসবে। যেমন প্রশাসন আসতে এখানে প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগছিল। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের মুভমেন্ট আছে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, সহিংসতায় আহত 3 জন ছাত্রদলের কর্মী নয়, সমর্থক। তারা সবাই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী। সেখানে ছাত্রদলের কোনো কমিটি নেই জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, কুয়েট ক্যাম্পাসে সদস্য ফর্ম পূরণ কার্যক্রমও শুরু হয়নি। তবে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটির পূর্বে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধে চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের উপরোক্ত সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। কুয়েটের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে যদি বলতে হয়, আমরা এখন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একেবারে চিকিৎসা কেন্দ্রের সামনে আছি এবং সেখানে ছাত্ররা জড়ো হয়ে আছে। আপনি যেমন জানছিলেন যে কিছুক্ষণ আগে সিন্ডিকেট সভাতে 5টি সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের জন্য বিরুদ্ধে সাময়িক বহিষ্কার সহ এবং যারা হচ্ছে এখানে অন্যান্য যারা বহিরাগত রয়েছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে এবং ছাত্রদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আপনাকে এর আগেও আমি যেটা জানিয়েছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়
5 আগস্ট পরবর্তী সময়ে একটি সভা হয়েছিল এবং সেই সভা থেকে কিন্তু ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে বন্ধ করা হয়েছিল। বৈঠকে ঠিক সেই কথাটাই বলা হয়েছে যে ছাত্র রাজনীতির বন্ধের যে পূর্বে যে ঘোষণা রয়েছে সেটিকে তারা কঠোরভাবে অনুসরণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারাও রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না। তবে সাধারণ শিক্ষার্থীরা এখানে তারা আমরা কিছুক্ষণ আগে বলেছেন তারা 4টা পর্যন্ত সময় দিয়েছেন, কারণ তাদের একটি দাবি রয়েছে উপাচার্য এবং উপাচার্য সহ কয়েকজনের পদত্যাগে। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানকে তারা চালিয়ে যাবেন। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 5টি সিদ্ধান্তের বাইরে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরাও এখন আসলে অবস্থান করছি। বিকেল 4টার পরে হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তীতে আরো কি করা হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা হবে। আপনি আর এর বাইরে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যেমন রয়েছে তেমনি আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনী তারাও কিন্তু মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু তারা টহল দিচ্ছেন। এবং এই পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তার 5 জনকে আটক করা হয়েছে এবং 5 জনই আসলে বিশ্ববিদ্যালয় যারা কর্তৃপক্ষ রয়েছেন ছাত্ররা রয়েছেন তাদের বাইরের বহিরাগত হিসেবে 5 জনকে আটক করা হয়েছে এবং গতকাল রাতে যে আটক করা হয়েছিল সেটা এরপরে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তৎপরতা তেমন একটি দেখা যায়নি। তবে এর আগে যে একটি বিষয় হচ্ছে যে ছাত্রদলও তো একটি সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারা আসলে এই হামলার সঙ্গে জড়িত নয় এমন একটি দাবি তারা সেই সংবাদ সম্মেলন থেকে করেছেন এবং তারাও আসলে এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন এই মতো অবস্থায় হচ্ছে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে তার সামনে আসলে সাধারণ ছাত্রছাত্রীরা এখন অবস্থান করছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ এবং সেটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত রয়েছে যে 28 তারিখ পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এখন এই অবস্থা চলছে এবং কিছুক্ষণ পরে হয়তো বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার পুনরায় যে কোনো কর্মসূচি আসবে কিনা বা তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে নতুন করে কোনো প্রশাসনের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা সেই বিষয়টি জানা যাবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশালের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে 3 নং গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের সামনে সড়ক ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কুয়েট রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস, সেখানে কোনো রাজনীতি থাকবে না। পাশাপাশি শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা দ্রুত নেওয়ার আহ্বান জানানো হয়। কুয়েট একটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় সেই আইন বলবৎকর থাকবে। যারা এই আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে একাডেমিক এবং প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে। নতুন কোনো দল আবার সেই ক্যাম্পাসে সেই অরাজকতা, ছাত্রদের যে পড়ালেখার পরিবেশ নষ্ট করার জন্য অস্ত্রের যেই ঝঞ্ঝানি, ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে রাজনীতি তারা হচ্ছে যে করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় 9 ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন। বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা। শিক্ষার্থীরা আবেদন করলে পুনঃ তদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। স্বৈরাচারের চিহ্ন দাবি করে 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনের নৌকার প্রতিকৃতি ভাঙার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় অসদাচরণের অভিযোগ এনে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রী। প্রায় 1 সপ্তাহ পর ওই ছাত্রীকে স্থায়ী এবং আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের অভিযোগ তাদের। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে জবে প্রধান প্রক্টর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখনো হচ্ছে অফিসিয়ালি চিঠি পাইনি, তার মানে এখনো হচ্ছে আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না এবং আমরা যে এই যে আমাদেরকে হেনস্থা করে এটার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়েছে সাবেক শিক্ষার্থীরাও। এমন তড়িৎগতিতে এটার বিচারটা করা হলো যে এখানে যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করতেছি তাদের সাথে অবিচার করা হয়েছে। এগুলো হতো না যদি প্রশাসন দায়িত্ব নিত, এবং এখনো প্রশাসন এখানে ঝামেলা করে যাচ্ছে, তারা বিভিন্ন কটূক্তি করছে। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের কারণে আমি প্রক্টর হয়েছি,
যখন শিক্ষার্থীরা আসলে সেভাবে চাইবে যে আমি সরে যাই, তাহলে আমি সরে যাবো। হুট করে একজন যদি তার সাথে মিলিয়ে বলে যে আপনি সরে যান, সেটা তো অন্য বিষয়। আন্দোলন নয়, শিক্ষার্থীদের প্রশাসনের কাছে আপিলের পরামর্শ প্রভিসির। যদি মনে করে যে তারা এফেক্টেড হয়েছে, তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, তারা আন্দোলনের পথ অবলম্বন না করে সুপরামর্শ দেওয়া উচিত যে শিক্ষার্থীদেরকে আবেদন করার এই ডিসিশন রিভিউ করার জন্য। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে 6 জেলায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুরে এই কর্মসূচি আয়োজন করা হয়। এসব সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 64টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি তাদের। ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সিলেট ও কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার সমাবেশে কেন্দ্রীয় কোন কোন নেতারা যুক্ত হয়েছেন? সমাবেশে তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন? আসলে আপনি যেমনটি খবরে বলছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইসব সার্বিক বিষয়ের উপরে এবং নির্বাচনী যে রোডম্যাপ, সেই রোডম্যাপের দাবিতে কিন্তু কুষ্টিয়াতে আজকে এক বিশাল যে সমাবেশ আয়োজন করা হয়েছে, সেই সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সমাবেশের যিনি প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের যিনি সদস্য মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এখন কিন্তু বক্তব্যের পালা চলছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে দীর্ঘদিন পরে কিন্তু বিএনপির যে একটা বিশাল সমাবেশ, সেই সমাবেশ কিন্তু এই কুষ্টিয়া শহরের হাউজিং মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং সেই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু এই হাউজিং মাঠে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে প্রধান অতিথির পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের কাউন্সিলের যিনি আরো যারা সদস্যবৃন্দ আছে, মেহেদি আহমেদ রুমি, সোহরাব উদ্দিন, ফরিদা ইয়াসমিন, আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা রাগিব রব চৌধুরী সহ আসলে এখানে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তো আসলে এখন মূলত এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কানায় কানায় কিন্তু নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আমরা দেখেছি। মূলত কিন্তু তারা এই যে নিত্য প্রয়োজনের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের নানামুখী যে ষড়যন্ত্র, এইসবের বিরুদ্ধে কিন্তু আজকের এই সমাবেশ বলে জানিয়েছেন এবং আগামী নির্বাচনী পরিকল্পনা সরকার কত দ্রুত দিতে পারে এইসব বিষয়ে কিন্তু এই সমাবেশ থেকে বক্তারা দাবি রাখছেন এবং সেই সাথে ফ্যাসিস্টদের যে দোসর, তাদের যে এখন পর্যন্ত যারা আরো ষড়যন্ত্র করছে, সেই সব ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু তারা এখানে বক্তব্য রাখছেন। তো আর এখনো প্রধান অতিথির যিনি বক্তব্য, সেই বক্তব্য রাখতে কিন্তু এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে মনে করছে, কারণ জেলা এবং উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কিন্তু যারা নেতাকর্মী, তারা কিন্তু এই বক্তব্য রাখছেন। তো কুষ্টিয়া থেকে জনসভা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। মাসখানেক ধরেই বাজারে সয়াবিন তেলের সংকট রোজা এগিয়ে আসায় তা আরও প্রকট হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে বড় কোম্পানিগুলো। সরকারি সংস্থার পর্যবেক্ষণেও উঠে এসেছে এমন তথ্য। তবে খুচরা পর্যায়ে গড়পড়তা কিছু অভিযান চললেও মিল পর্যায়ে নেই যথাযথ নজরদারি। বছরের শুরু থেকে রাজধানীর বাজারে মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে ক্রেতা। বেশিরভাগ দোকান থেকেই উধাও 5 লিটারের বোতল। কম ওজনের বোতল কিছু মিললেও সেজন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। এরা মজুত করে এটা দাম বাড়াইতে না পারে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এই জন্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আর যারা আমরা গ্রাহক, আমাদেরও সচেতন থাকা দরকার। রমজান তো এর জন্যই মনে হয় দাম মূল্য বৃদ্ধি। তেলের সংকটের জন্য বিক্রেতারা দুষছেন বিপণন প্রতিষ্ঠানগুলোকে।
তাদের দাবি রোজায় বাড়তি মুনাফার জন্য বাজারে তেল না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ডিলার পয়েন্ট ওরা টাকা অ্যাডভান্স করে রাখছে কিন্তু মাল দিতেছে না, অনেক টাকা অ্যাডভান্স করে রাখছে, কেউ কোনো ধরনের কোনো মাল টাল দিচ্ছে না। আর শুধু তীর কোম্পানি হচ্ছে ক্যানোলা তেল দিতেছে, অন্য কোম্পানি তো তাও দিতেছে না। রোজার আগে এরা করে কি জানেন, সব কিছু মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়, যে নাই, এক কথায় নাই। এদিকে রমজানকে সামনে রেখে সারা দেশেই বাজার তদারকিতে নেমেছে সরকারি সংস্থাগুলো। খুচরা পর্যায়ে জরিমানা করা হলেও পার পেয়ে যাচ্ছে বড় মিল মালিকরা। এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। আমাদের এখনো সময় আছে হাতে। আমি হোপফুল যে মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে হয়তো তারা আলোচনা করবে এবং আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স এটা হয়তো তারা দ্রুত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা হোপফুল আর কি। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় দেশে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন। এনবিআরের তথ্য ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 4 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা। দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এ কর্মসূচি করেন তারা। কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এখন তা বৃদ্ধি করে 8 টাকা করেছে হিমাগার মালিকেরা। এতে করে আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগতো, যা এখন বেড়ে 560 টাকা করা হয়। ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বে তারা। এদিকে রংপুরেও আলু রাস্তায় ফেলে বিক্ষোভ মানববন্ধন করেন চাষিরা। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। লাভজনক দামে আলু বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সরকারি উদ্যোগে আলু বিদেশে রপ্তানির দাবি জানান তারা। স্টোরের ভাড়া 8 টাকা দাবি করেছে কেজি প্রতি, এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। কৃষককে মেরে ফেলার জন্য তারা সুস্বাদু ব্যবসা করবে, কৃষককে মেরে ফেলে তারা এককভাবে খাবে, সেজন্য তার প্রতিবাদ জানাতে এসেছি। সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনডিপি মোড় ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে আধা পাকা দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা থেকে ঢাকা আরিচা মহাসড়কের কোথাও কোথাও যানজট হয়, সেই পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। পথচারীদের ফুটপাত দখলমুক্ত রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়। আগামীতেও এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকলে একটা যৌথ অভিযান পরিচালনা করে এই অবৈধ সকল দোকান আমরা ঘুরিয়ে দেওয়া হয়। অভিযান আসলে অব্যাহত চলমান থাকবে, যখনই আবার এরকম বসবে তখন আমরা আবার অভিযান পরিচালনা করব। যেখানেই অনিয়ম হবে, যেখানেই অবৈধ রাস্তা দখল হবে, সেখানে অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বুধবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় 2টি কারখানা ও একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে 2,25,000 টাকা জরিমানা করা হয়। টঙ্গীর মিরাশপাড়া এলাকায় কয়েকটি কারখানা ও বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 2টি কারখানা, একটি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে 2টি কারখানা কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিক বিদ্যুৎকে 75,000 টাকা জরিমানা করা হয়। টোটাল আমরা তিনটি জায়গায় আমরা 2,25,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর আপনারা হয়তো অবগত আছেন যে আসলে প্রতিদিনই তিতাসের সহযোগিতায় আমাদের একাধিক জায়গায় আমাদের এই ড্রাইভগুলো চলমান আছে এবং এটা সামনে আশা করি এটা চলমান থাকবে। 1.5 যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1000 টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত 60 দিনের পরেও আরও 14 দিন চলেছে আখ মাড়াই। গত 1.5 যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে।
আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই, তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ১,০০০ টন বেশি। ৬০ কার্যদিবসে ৯০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৯ নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট ৭৪ দিন চলেছে মাড়াই। আর ৫,১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে ৬,১৪৯ টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় ১,০৮,০০০ মেট্রিক টন। প্রতি বছর গড়ে ১০ কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রের দেওয়ার মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনিকলে আখ মাড়াইয়ের কাজ করেন ৭০০-র বেশি মৌসুমী শ্রমিক। মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরও উৎপাদন করা যায় তাহলে ১২ মাস চলবে। আমার মিলটা আরও ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা করা হয়, তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই, এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনিকলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় ৭৭ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনা যাচ্ছিল ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাসটি। ঢাকা খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ডের এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১ জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর ৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় কামরুল হাসান নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হবিগঞ্জের লাখাই সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচি ভোর ৬টায় শেষ হয়েছে। বিএনপির উদ্যোগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টানা ২ দিন রংপুর বিভাগের ৫টি জেলায় এই কর্মসূচি পালন করে লাখো মানুষ। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্সা দাবি ও নদী ভাঙন রোধে সংস্কারের দাবিতে এই আন্দোলনে যোগ দেন তারা। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তাপাড়ের ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে বাড়ি ফিরছেন লাখো মানুষ। নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় বাড়িতে থাকা নারী শিশু সহ ১২ জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিশাটোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নুরুজ্জামান ও নূর রহমানের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে বুধবার ভোরে ছোট ভাই নূর রহমান লোকজন নিয়ে নুরুজ্জামানের বসতবাড়িতে হামলা ভাঙচুর চালায়। এ সময় বাড়ির দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় ছোট ভাই। এ ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও জামালপুর থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নোয়াখালীতে গেল ২৪ ঘন্টায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে। এ নিয়ে গত ১০ দিনে নোয়াখালীতে যৌথ অভিযানে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে লক্ষ্মীপুরে ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ৮ দিনে গ্রেপ্তার করা হলো ৭৬ জনকে। এছাড়া জামালপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীর শিবপুরে নিখোঁজের একদিন পর কবির আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ধনাইয়া নতুন সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ধনাইয়া নতুন সেতুর পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়িতে ফেরেনি কবির। ধারণা করা হচ্ছে অপহরণের পর রাতের কোনো এক সময় তাকে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। চাঁদপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ৭০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলায় গণঅভ্যুত্থান আহত ৩৯ জন এবং শহীদ পরিবারের ৩১ জনকে মোট ৮,৯৩,০০০ টাকা প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে 2টি ইউনিট বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে 2125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয়। এতে 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোতাহার হোসেনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টার দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণিত শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তার অপসারণের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস ও পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দেন। পরে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা অবস্থান ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। দ্রুত ওই শিক্ষকের অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। এদিকে প্রায় 1 ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। জামালপুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইসলামপুর উপজেলার মুন্নিয়ার চরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি পাইপগান, 5 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইসলামপুর বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চান মিয়াকে আটক করা হয়। চান মিয়া দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। তাকে অস্ত্র মামলায় আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। নেত্রকোনার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে জারিয়া স্টেশন থেকে 2 কিলোমিটার আগে এই ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর বন্ধ রয়েছে ময়মনসিংহ জারিয়ার রেল যোগাযোগ। শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার জহিরুল ইসলাম জানান, ভোরে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটিতে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ময়মনসিংহ জারিয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। প্রায় 18 বছর পর এলো নাইকো দুর্নীতি মামলার রায়। এতে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ 8 জনের সবাই। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এ রায়ে সবাই ন্যায় বিচার পেয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করতেই মামলাটি জিইয়ে রাখেন শেখ হাসিনা। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে 2007 সালে এই মামলা করে দুদক। পরের বছর বিএনপির চেয়ারপারসন সহ 11 জনের নামে দেয়া হয় অভিযোগপত্র। তবে এর সঙ্গে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কথা বলেননি রাষ্ট্রপক্ষের 68 সাক্ষীর 39 জনের কেউই। তবে এর মধ্যে সাক্ষ্য শেষ করে রায় পৌঁছাতে কেটেছে প্রায় 18 বছর।
অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন অভিযুক্ত ৮ জনের সবাই। তবে নির্দোষ প্রমাণের আগেই মারা গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন সহ ৩ জন। আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাশেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া। তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছে। বিএনপি প্রধানের আইনজীবীদের দাবি তখনকার দুদক কর্মকর্তাদের ব্যবহার করে দেয়া হয়েছিল এই মামলা। সেই কারণে শেখ হাসিনা সহ সেই কর্মকর্তাদেরও বিচার চান তারা। চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার যবনিকাপাত হলো। এ নিয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, ক্ষমতায় এসে এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করান শেখ হাসিনা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যায় বিগত সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগত ভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণেও মামলাটিকে রাজনৈতিক ও হয়রানিমূলক বলছেন আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরায় দম্পতিকে জখমে জড়িতরা বখাটে কিশোর চক্রের সদস্য। 5 জনকে গ্রেপ্তারের পর পুলিশ আরও বলছে তারা সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী। এদিকে মোহাম্মদপুরের পর সবচেয়ে বেশি প্রকাশ্য অপরাধ উত্তরায় হলেও এর দায় নিতে নারাজ তারা। 17 ফেব্রুয়ারি সোমবার রাত 10:30 দুই তরুণ প্রকাশ্যে ধারালো অস্ত্রে জখম করছে এক দম্পতিকে। এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনা। ওঠে সমালোচনার ঝড়। সেদিন উচ্চ শব্দে হর্ন বাজিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল অভিযুক্তরা। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় একটি শিশু। আর এ ঘটনার প্রতিবাদ করাতেই ওই হামলার মুখে পড়েন ওই দম্পতি। এ সময় রামদা সহ লোকজন জড়ো করে ওই দুই তরুণ। পরে দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। 5 জনকে গ্রেপ্তারের পর তারা বলছেন অভিযুক্তরা সবাই বখাটে কিশোর চক্রের সদস্য। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তার হওয়ারা মাদকাসক্ত এবং নানা অপরাধে জড়িত উল্লেখ করে পুলিশ বলছে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে তারা। তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি সম্প্রতি উত্তরায় নানা অপ্রীতিকর ঘটনায় নিজেদের ব্যর্থতা দেখছে না পুলিশ। বলছে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে অপরাধী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার 21শে ফেব্রুয়ারিতে চট্টগ্রামের কেসিদের রোডের নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। নির্মাণ কাজ শেষ হলেও নকশা সহ নানা বিতর্কে বন্ধ ছিল স্থাপনাটি। 4 বছর পর আবারও নতুন কমপ্লেক্সে ফিরছে ভাষা দিবসের আয়োজন। এরই মধ্যে উদযাপন প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। 2018 সালে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পে গণগ্রন্থাগার ও শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু 2023 সালে সেটির নকশা নিয়ে আপত্তি তোলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে নকশা সংশোধনের সুপারিশ করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদনের প্রস্তাব দেয় সিটি কর্পোরেশন। আলটিমেটলি সেটাও হয়ে যাবে, বাট এর মধ্যে আমাদের কাজ চলুক। এখন যে ডিজাইনটা হয়েছে সেভাবে আর কি। আলটিমেটলি মানুষ তো চায় এখানে আসতে, এবং তাদের যে আগ্রহ আছে সেটাকে আমরা বন্ধ করে রাখবো কেন, এবং এটা আমাদের একটা ঐতিহ্য। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয় 232 কোটি টাকা। পরে খরচ বাড়িয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। শহীদ মিনার যে প্রাণের দাবি, যে সবাই এই জায়গায় ফুল দিতে চায়, আসলে
তো আমরা এবার ফুল দিব, এখানে ফুল দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ যে পরবর্তীতে যে এটা হাইট বৃদ্ধি সেটা আমাদের পরিকল্পনায় আছে যে আমরা এটা হাইট বাড়াতে পারবো। নগরীর কেসিদে রোডে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1962 সালে। পরে 1974 সালে এর নতুন রূপ দেওয়া হয়। নির্মাণ কাজের জন্য 2021 সাল থেকে চট্টগ্রাম নগরীতে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিকল্পিত উদ্যোগ না থাকায় 8 বছরেও সফল হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। শিক্ষকরা বলছেন, প্রশিক্ষিত শিক্ষক না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে মাতৃভাষায় পাঠদান, অন্যদিকে মূল্যায়নের সুযোগ না থাকায় আগ্রহ কমেছে শিক্ষার্থীদেরও। শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তাদের। 2017 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় সরকার। সে বছরই খাগড়াছড়িতে চাকমা, ত্রিপুরা ও মারমা ভাষায় লিখিত বাংলা, ইংরেজি ও গণিত বই বিতরণ শুরু হয়। তবে শুরু থেকেই পরিকল্পিত উদ্যোগ না থাকায় মাতৃভাষায় পাঠদান সফল হয়নি। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 3 ভাষায় বই বিতরণ হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। প্রশিক্ষণ অভাবে কোনো ক্লাস নিতে পারতেছে না, শিক্ষক প্রশিক্ষণ নাই এবং ছাত্রদের পড়ানো হয় না। এইভাবে হলে আমাদের ত্রিপুরা সাথে কগ্রহ এরা শিখতে পারবে না। শিক্ষকরা বলছেন, পাহাড়ি বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী থাকলেও শিক্ষক পদায়নের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হয় না। এর ফলে একদিকে মাতৃভাষা পাঠদান নিশ্চিত করা যায় না, অন্যদিকে বছর শেষে শিক্ষার্থীদের মাতৃভাষার উপর দক্ষতা মূল্যায়নের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেও তেমন আগ্রহ তৈরি হয় না। সঠিকভাবে এদেরকে পাঠদান দিতে পারি না এবং এটার মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই। মাতৃভাষা পড়াতে গেলে যে স্কুলগুলোতে এই ধরনের শিক্ষার্থী আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, আমার মনে হয় যে 3 সম্প্রদায়ের শিক্ষক থাকলে তারা আলাদা আলাদাভাবে মাতৃভাষাটা পড়াতে পারবে। মাতৃভাষায় পাঠদানের সংকট নিরসনে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পাঠদানের যে সমস্যা, ওই ভাষাভাষী শিক্ষক আছে বাট শিক্ষকদের হয়তো প্রশিক্ষণটা নাই। আমরা এই বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমরা তাদেরকে অবহিত করেছি। এবছর খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 3 সম্প্রদায়ের মাতৃভাষায় রচিত প্রায় 74,000 বই বিতরণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় 7 দিনব্যাপী অমর 21শে বইমেলার উদ্বোধন করা হয়েছে। বেলুন ফেস্টুন উড়িয়ে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। প্রথম দিন থেকে ছোট বড় হাজারো মানুষের আগমনে মেলা বেশ জমে উঠেছে। মেলায় বই বিক্রেতা প্রতিষ্ঠান, জুলাই আন্দোলনের স্টল, হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্য সামগ্রী রয়েছে। এছাড়াও প্রতিদিনই শিশু কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বইমেলায় শিশু কিশোর সহ সকল বয়সের মানুষের মেধা ও মনন বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী উৎসব। সকালে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন উপাচার্য সুচিতা শারমিন। 2 দিনব্যাপী মেলায় মোট 16টি স্টল প্রদর্শিত হচ্ছে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। উৎসবে শিক্ষার্থীরা তাদের তৈরি বৈজ্ঞানিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। এর মধ্যে মডার্ন সিটি, ট্যাঙ্কের আপডেট ভার্সন, সাবারসট, প্লাস্টিক বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, একচারা পদ্ধতিতে ধান চাষ সহ বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। 4টি ক্যাটাগরিতে 14 থেকে 50 বছর বয়সী মোট 55 জন প্রতিযোগী এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।